আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সংক্ষেপে আরএমএফআই মডিউল এ ইন্ট্রোডাকশন। এই মডিউল থেকে আমরা আজকে প্রথম ক্লাস হচ্ছে এটি আরএমএফআই। এটা দেখব। আরএমএফআই আমাদের কাছে একটি সহজ সাবজেক্ট, এটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমি বারবার বলি, আপনারা এগুলা ইউটিউব থেকে শুনবেন, ইউটিউবে সবগুলো থাকবে, শুনে অনেক কিছু আপনারা ভালো লিখতে পারবেন আর কি। তো আরএমএফআই এখানে প্রায় প্রশ্ন সিমিলার। এখানে আমাদের কাছে মনে হবে যে সবগুলো প্রশ্নের উত্তরই তো একই রকম, এরকম মনে হবে। আর পয়েন্টগুলো একটু আমাদের মনে রাখতে হবে। তো এটা প্রথম অধ্যায়, মডিউল এ ইন্ট্রোডাকশন। প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা করা আছে 28টি প্রশ্ন। 28টি প্রশ্ন আমাদের আলোচনা করা আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? রিস্ক ম্যানেজমেন্ট কি, বা হোয়াট ইজ ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট, মানে কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা কি? তো কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা কি বলতে কি বুঝি বা কি, এটা আমরা দেখব। ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি তো আমরা বুঝি, সহজভাবে যদি এটা নেই, আমরা যে সহজভাবে বিষয়টা নেই, যে ঝুঁকিটা হচ্ছে অনিশ্চয়তা, কোনো একটা বিষয়ে অনিশ্চয়তা, আমি এটা পাবো বা পাবো না, বা এটা কাজ হবে বা হবে না, এই অনিশ্চয়তাটা হচ্ছে ঝুঁকি। আর ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে কোনো কিছু করা, কোনো ব্যবস্থাপক যে, মানে ছোট অর্থে যে ব্যবস্থাপক যা করে সেটা হচ্ছে ব্যবস্থাপনা, অর্থাৎ কোনো কাজ করে নেওয়ার কলা কৌশলকে আমরা ব্যবস্থাপনা বলবো সহজ কথায়। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কি? আসলে এখন করি। ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে, এই যে ঝুঁকি ব্যবস্থাপনা হলো সম্ভাব্য ঝুঁকি এবং অনিশ্চয়তা শনাক্তকরণ। এখানে খেয়াল করবেন, সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা কি করবে, এখানে সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান এবং প্রশমন করার পদ্ধতিগত প্রক্রিয়া একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে প্রভাবিত করতে পারে। এই যে উদ্দেশ্য অর্জনে, এই কথাটা বলতে হবে। তাহলে এই হলুদ যে চিহ্নটা, এই চিহ্নগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। যে ঝুঁকি ব্যবস্থাপনা হলো সম্ভাব্য ঝুঁকি এবং অনিশ্চয়তা শনাক্তকরণ, আপনার চিহ্নিত করতে হবে, মূল্যায়ন করতে হবে, অগ্রাধিকার করতে হবে, প্রশমন করার পদ্ধতিগত প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে প্রভাবিত করতে পারে। তাহলে কিরকম একটা বিষয়, আপনি জীবিত আছেন, কাজ করছেন, আপনি কাজ করছেন, আপনার ওখানে এই জিবি টেবিলে কি কি ধরনের ঝুঁকি তৈরি হয়, সেই ঝুঁকিটা আগে শনাক্ত করতে হবে। সেই ঝুঁকিটাকে, মানে সেই ঝুঁকিগুলো শনাক্ত করবে, অনেকগুলো ঝুঁকি থাকতে পারে। একজন জিবি ডেস্কে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা থাকতে পারে, মানে ঝুঁকি থাকতে পারে। তেমনি আমাদের ক্রেডিটেও বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে, আমাদের টেলার এন্ডে মানে ক্যাশ টিমেও আমাদের অনেক ধরনের ঝুঁকি থাকতে পারে। এবং সেই ঝুঁকিগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করব, চিহ্নিত করব, 1 2 3 এরকম ভাবে চিহ্নিত করে আমরা সেগুলোকে একটু মিট করে নেন, তাহলে আমাদের ক্লাস শুনতে সুবিধা হবে। একটু মিট করে নেবেন প্লিজ। তো সে ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে এখন সব ঝুঁকি কি একসঙ্গে মিটিগেট করা সম্ভব না, এক এক করে করতে হবে। এখন আমরা দেখতেছি এই চিহ্নিতগুলোর মধ্যে কোন ঝুঁকিটা আমাদের সবচেয়ে বেশি জরুরি এবং কোনটা সবচেয়ে হাই রিস্কের মধ্যে আছে, সেই ঝুঁকিটাকে আমরা সিরিয়াল একে নিয়ে আসবো, সেটাকে আমরা আগে মিটিগেট করব, মানে প্রশমিত করব, নিঃশেষ করব আর কি, এইরকম। তাহলে এখানে ঝুঁকি শনাক্তকরণ বা মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান এবং প্রশমন করার পদ্ধতিগত প্রক্রিয়া যেটি তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে প্রভাবিত করে। তাহলে এই যে আমাদের ব্যাংকের ক্ষেত্রে ঝুঁকির উদাহরণ দিলাম, এই জিনিসগুলো আমাদের ঝুঁকি শনাক্ত করা, আগে শনাক্ত করব, মূল্যায়ন করব, যে কোনটা 1 2 সিরিয়াল করব, অগ্রাধিকার প্রদান করব, ঝুঁকি কোন ঝুঁকিটাকে আগে আমরা মিটিগেট করব, প্রশমিত করব, এই যে পদ্ধতিগত প্রক্রিয়া, এটার নাম হচ্ছে আমাদের কাছে ঝুঁকি ব্যবস্থাপনা। এটি সম্ভাব্য হুমকি এবং সুযোগগুলিকে পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করে এবং তাদের তাৎপর্য এবং সম্ভাবনার উপর ভিত্তি করে অগ্রাধিকার দেয়, এবং তারপরে এই ঝুঁকিগুলো এড়াতে স্থানান্তর বা প্রশমিত বা গ্রহণ করার কৌশলগুলি বাস্তবায়ন করে। আমরা এই ঝুঁকিগুলো চিহ্নিত করার পর এগুলা কি সম্ভাব্য হুমকি এবং সুযোগগুলো চিহ্নিত করি, যে এই এই থেকে, ঝুঁকি থেকে আমরা কি সুবিধা পেতে পারি এবং কি আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একজন কাস্টমারকে সেবা দিচ্ছেন, যদি ব্যাংকের পরিভাষা থেকে বলি, আপনি একজন কাস্টমারকে সেবা দিচ্ছেন,
সেবা দেওয়ার ফলে এই সেবা কতদূর, এই ঝুঁকিটা কতদূর আপনি সহ্য করতে পারবে, বা এর হুমকিটা কত দূর, এটা কি আপনার চাকরি চলে যাবে এই পর্যায়ে, নাকি এটা দিলে আরো আপনার ভালো হবে, কাস্টমার আপনাকে ডিপোজিট দিবে, ওই কাস্টমার খুশি হবে, আরেকজন কাস্টমারকে দিবে। এই জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কাস্টমারকে সুবিধা দিচ্ছি, যে সুবিধাটা দিচ্ছি, যে ঝুঁকিটা আমি নিচ্ছি, সেই ঝুঁকিটা কি আমার চাকরি যাওয়ার মতো ঝুঁকি, না এই এই ঝুঁকিটা হচ্ছে আমি দিলে কাস্টমার খুশি হয়ে আমাকে আটা কাস্টমার বা আরো ডিপোজিট আমাকে দিবে। এই দুটা জিনিস আপনাকে মূল্যায়ন করতে হবে। সেটা হচ্ছে হুমকি। হুমকি বলতে আপনার কর্মক্ষেত্রে বা আপনার উপর ক্ষতি হতে পারে, এই ধরনের এগুলোকে হুমকি। আর সুযোগগুলি বলতে আপনি এখান থেকে কি কি সুবিধা পেতে পারেন, ব্যক্তিগত না, ব্যাংকের জন্য সুবিধা কি কি পাবেন সেগুলা পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা। তারপরে তাদের তাৎপর্য এবং সম্ভাবনার উপর ভিত্তি করে অগ্রাধিকার দেওয়া, মানে কোনটা ভালো হবে, হুমকিটা আমাদের বেশি হবে না সুযোগটা আমাদের জন্য বেশি হবে, সেটাকে অগ্রাধিকার দিয়ে, এবং তারপরে এই ঝুঁকিগুলো এড়াতে স্থানান্তর করে, তারপরে এই ঝুঁকিগুলো আপনি এড়াবেন না, স্থানান্তর করবেন না, গ্রহণ করবেন না, একবার মুছে ফেলাবেন এই ঝুঁকি, আপনি নেবেন না, কি করবেন সেটা কৌশলগুলি বাস্তবায়ন করে। কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার একটি অপরিহার্য উপাদান হলো চলমান পর্যবেক্ষণ এবং পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানকে স্থিতিস্থাপক এবং নিশ্চয়তা প্রদান করতে সক্ষম এবং সাফল্য সম্ভাবনাগুলিকে অনুকূল করে। তাহলে কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা হলো সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলি হ্রাস করার সাথে সাথে সাংগঠনিক উদ্দেশ্যগুলি অর্জনের জন্য ঝুঁকিগুলি শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান এবং হ্রাস করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আচ্ছা, আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা এটা মনে রাখবেন। আর হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, এই কথাগুলো বারবার আসবে, আপনি মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন এই কথাটা, যে এই যে ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান, প্রশমন করার, এই যে আসবে ঝুঁকি মূল্যায়ন, শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, মূল্যায়ন, অগ্রাধিকার প্রদান, প্রশমিত করা, এই জিনিসগুলো বারবার আসবে আমাদের, এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে এবং মুখস্থ টাইপ করতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে একটি ব্যাংকে এন্টারপ্রাইজ বা প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের চ্যালেঞ্জগুলো কি কি, আপনি যে ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করবেন এর চ্যালেঞ্জগুলো কি কি, বা কি কি সমস্যাগুলো থাকতে পারে যার ফলে আপনি ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করতে গেলে অবশ্যই আপনাকে ঝুঁকির সম্বন্ধে জানে কি কি, মানে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি থাকতে হবে সেখানে, তাই না, দক্ষতা সম্পন্ন ব্যক্তি থাকতে হবে, তা নাহলে তো কি কি ঝুঁকি হয় সেটা বুঝতে পারবে না। একজন অপারেশন ম্যানেজার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের ফলে আমাদের নেওয়া হয়, 10 বছর, 12 বছর, 15 বছর এক্সপিরিয়েন্সের ফলে একজন অপারেশন ম্যানেজার নেওয়া হয়। তাহলে অপারেশন ম্যানেজার যদি হুট করে কাউকে বসে দেওয়া হয়, ওই 15 বছরের এক্সপিরিয়েন্স আলাদা, যে বুঝবে যে ক্যাশ ডেস্কে কি কি হচ্ছে, কি বলে ক্রেডিট ডেস্কে কি কি হচ্ছে, আবার জিবি ডেস্কে কি কি হচ্ছে, এটা কিন্তু অপারেশন ম্যানেজার এক পলকে দেখে ফেলাবে বা বলে দিবে যে এই সমস্যাগুলো হয়। কিন্তু একজন নতুন যখন আসবে, অদক্ষ যখন আসবে, তখন কিন্তু এটা করতে পারবে না। তাহলে দক্ষতা উন্নত করা, সাংস্কৃতিক প্রতিরোধ। তো সাংস্কৃতিক প্রতিরোধ বলতে এখানে যে চ্যালেঞ্জগুলো আসবে, প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো ইআরএম এর সাংস্কৃতিক প্রতিরোধকে অতিক্রম করা। অনেক ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এটি একটি নীরব পদ্ধতি রয়েছে। প্রতিটি ব্যবসায়িক ইউনিট তার নিজস্ব ঝুঁকির জন্য দায়ী। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আরও সহযোগিতামূলক পদ্ধতি ইআরএম এর একটি সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন, যেখানে ঝুঁকিগুলি একটি সমগ্র প্রতিষ্ঠান জুড়ে সঠিকভাবে পরিচালিত করা যায়। কি দাঁড়ালো এটা? তাহলে সাংস্কৃতিক প্রতিরোধটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ হলো আমাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আরও সহযোগিতামূলক পদ্ধতির দিকে ইআরএমকে একটি সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন, যেখানে ঝুঁকিগুলি সমগ্র প্রতিষ্ঠান দ্বারা স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
অনেকগুলো ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটা হচ্ছে নীরব পদ্ধতি। প্রতিটি সাংস্কৃতিক প্রতিরোধ বলতে এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সাংস্কৃতিক পরিবেশ বলতে আমাদের কালচারাল যেটা বোঝায় যে দীর্ঘদিনের যে মানবীয় আচরণ বা কর্মীদের আচরণ একটা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান থাকে, সেটা হচ্ছে আমাদের কাছে সাংস্কৃতিক পরিবেশ আর কি। সেটা আমাদের যদি আমরা সেই সাংস্কৃতিক পরিবেশ যদি আমরা চেঞ্জ করি বা সেটা পরিবর্তন ঘটাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। যেমন আপনি আপনি ধরুন কোনো একটা ব্যাংকে সাংস্কৃতিক পরিবেশটার উদাহরণটা হচ্ছে এরকম যে কোনো ব্যাংকে এনআইডি কার্ডের মানে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, যদিও কোনো ব্যাংকে এনআইডি কার্ডের টাকা জমা এবং উত্তোলনের ক্ষেত্রে এনআইডি কার্ডের প্র্যাকটিসটা আছে, কোনো ব্যাংকের নেই। কোনো ব্যাংকের 1 টাকা হলেও মানে জমার ক্ষেত্রে আমাদের 1 টাকা হলেও নিতে হবে। কোনো ব্যাংকে সেটা নেয় না, 1 লাখ 2 লাখ 3 লাখের উপর হলে নেই। তাহলে এটা দীর্ঘদিন ধরে কালচার চলে আসছে। এখন আপনি যদি সেখানে নতুন করে সিস্টেম চালু করেন, এটা আপনার চালু করতে হবে বা সিস্টেমের মধ্যে আইন দেখান, তাহলে দেখা যাচ্ছে ওই কর্মীরা মনক্ষুণ্ণ হবে, যার ফলে এই এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ হতে পারে। এটা সাংস্কৃতিক প্রতিরোধের কথা বলছে, যে এটা আমাদের একটা ব্যবসায়িক ইউনিট যা নিজস্ব ঝুঁকি মানে আমাদের ব্রাঞ্চের মধ্যে, এই ব্রাঞ্চ বা ব্যাংকের মধ্যে আমাদের এই সংস্কৃতিটা আমাদের প্রতিরোধ করতে চাইলে আপনাকে ধীরে ধীরে সেটা করতে হবে। কিন্তু এখানে ভাষাগুলো একটু অন্যরকম ভাবে লেখা আছে। আচ্ছা, সাংস্কৃতিক যে এন্টারপ্রাইজ সাংস্কৃতিক বা এন্টারপ্রাইজ কালচারটা কি, এটা আমরা পরবর্তী অধ্যায়ে আছে, পরবর্তী অধ্যায়গুলোতে দেখবো আমরা। আচ্ছা, এটা বাদ দেন, এটা একটু জটিল লাগে, বাদ দিবেন। তারপর হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিষ্ঠানের জন্য যে এটা মনে হয় যে প্রতিষ্ঠানের জন্য যে শুধুমাত্র আমরা টাকা জমা দিচ্ছে, টাকাগুলো কম্পিউটার ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে, শুধু লোনের কাজ হচ্ছে, টাকা পয়সা, এটাই মনে হচ্ছে আমাদের ডেটা। কিন্তু না, এর বাইরেও আমাদের ডেটা থাকে। যে ডেটাগুলো আমরা এর বাইরের যে ডেটাগুলো কি থাকে, আমাদের ব্যাক অফিস যেটা, অপারেশনাল অফিস যেটা, সেখানে আমরা গেলে বুঝতে পারবো। সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে সেখানে ডেটা ম্যানেজমেন্ট জিনিসটা কি, তার কত ধরনের ডেটা সেখানে ইনপুট দিতে হয়। তো ডেটা ম্যানেজমেন্ট হলো কার্যকর ইআরএম এর জন্য সঠিক এবং সময়োপযোগী ডেটা প্রয়োজন। অনেক ব্যাংক ডেটার গুণমান এবং সামঞ্জস্য নিয়ে লড়াই করে। ব্যাংক বিভিন্ন সিস্টেমে ডেটা সংরক্ষণ করতে পারে, যার ফলে ঝুঁকি সামগ্রিক দৃষ্টিভঙ্গি কঠিন হয়ে পড়ে। মানে এখানে ডেটা ম্যানেজমেন্ট বলতে আপনার দেখা যাচ্ছে যে অনেক ব্যাংকে টাকা জমা দিলে এসএমএস পায় না, আবার কেউ পায় না, আবার কোনো ব্যাংকের টাকা জমা হওয়া মাত্র সঙ্গে সঙ্গে যাবে। তখন সেই ক্ষেত্রে আমাদের এই যে ঝুঁকিগুলো এড়ানোর জন্য অবশ্যই আমাদের এই ডেটা ম্যানেজমেন্টটা প্রয়োজন। এটা আমি উদাহরণ দিলাম, এরকম আমাদের অনেক উদাহরণ থাকতে পারে। আমাদের অ্যালার্ট দেওয়া, আমাদের কাস্টমারদের অ্যালার্ট দিব আমরা, অ্যালার্ট ব্যাংকিং, যে আমাদের হচ্ছে রাত 12টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত আমাদের সফটওয়্যার আপডেটিং কাজ চলবে, আমাদের এটিএমে আসবেন না, এরকম অ্যালার্ট কিন্তু দিয়ে থাকে আমাদের প্রত্যেকটা। আমাদের এটিএম আসবেন না মানে আমাদের এটিএমে টাকা উত্তোলন করা যাবে না, পাশে কোনো এটিএমে আমাদের যেতে বলবে, এরকম একটা এসএমএস আসে, তাই না? এরকম ডেটা ম্যানেজমেন্ট শক্তিশালী হলে এরকম এসএমএস এবং আপডেট জিনিসগুলো আমরা কাস্টমারের কাছে দিতে পারি, ফলে আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলি সহজ হয়। যে আমরা অ্যালার্ট, আমাদের ব্যাংকে যদি কোনো ঝুঁকি তৈরি হয়, যে ওই সময়ের মধ্যে যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টমারকে সতর্ক করতে পারি। কাস্টমার সে ওই সময়ের মতো ব্যাংকে কোনো কাজে বা ব্যাংকের কোনো এটিএমে সে পদার্পণ করবে না, পার্শ্ববর্তী এটিএমে সে দেখবে। চ্যালেঞ্জিং প্রবিধান পরিবেশ ব্যাংকের ব্যাপক প্রবিধান তদারকির অধীন, যা ইআরএম বাস্তবায়নকে আরো কঠিন করে তোলে। প্রবিধান প্রয়োজনীয়তা জটিল হতে পারে, ঘন ঘন পরিবর্তিত হতে পারে, যার জন্য ব্যাংকগুলি তাদের ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি নমনীয় এবং
প্রতিক্রিয়াশীল হতে হবে। এখানে অনেকগুলোকে দেওয়া আছে, ডেডলাইন করে লিখবো। চ্যালেঞ্জিং প্রবিধান পরিবেশ, আপনার প্রবিধান পরিবেশ যদি চ্যালেঞ্জিং হয়, যেমন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন যদি হার্ড হয় বা বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন আপনার ব্যাংকের সাথে রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে যদি হার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে ঝুঁকি ব্যবস্থাপনাটা অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে, মানে অনেক কঠিন হয়ে যাবে, ঝুঁকি ব্যবস্থাপনা করলে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যায়। তো এরকম আমাদের ব্যাংকে অনেক চ্যালেঞ্জিং ইয়ে থাকে। আপনি যখন লকারের যখন দেখাবেন, কাস্টমার যখন লকারে নিতে আসে, অনেক সময় আপনাকে সিলি কিছু মিস্টেক করে, নিয়ম কানুনে সিলি কিছু মিস্টেক করে লকারের দেখায়, কিন্তু লকারের যেভাবে দেখায় ওইভাবে দেখালে কিন্তু কাস্টমার দেখা যাচ্ছে যেগুলো মেইন কাস্টমার, সেই কাস্টমারগুলো আমাদের নিয়ম মাফিক যদি করি, দেখা যাচ্ছে একটু কষ্ট পাবে, মনোক্ষুণ্ণ হবে, যাতে পরবর্তীতে সে আমাদের এখানে কিন্তু আসবে না। এই জিনিসগুলো দেখেছি আমি। আচ্ছা, তো এরকম চ্যালেঞ্জিং যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে নমনীয় করতে হবে আমাদের। নমনীয় করলে আমরা সহজে এটা করতে পারবো। ঝুঁকি ব্যবস্থাপনাগুলি আমরা সহজে পরিবেশ বান্ধব করতে পারবো আর কি। ঝুঁকি ব্যবস্থাপনা একত্রীকরণ, ইআরএম এর জন্য কৌশল, ক্রিয়াকলাপ এবং সিদ্ধান্ত গ্রহণ সহ ব্যবসার সমস্ত দিক ঝুঁকিগুলো একত্রীকরণ। ঝুঁকি ব্যবসায়িক বৃদ্ধি এবং জটিলতার সাথে তাল মিলিয়ে চলা। আচ্ছা, তো ঝুঁকি ব্যবস্থাপনা একত্রীকরণ, আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত যত ধরনের আমাদের সেক্টরগুলো আছে, যত ধরনের আমাদের দিকগুলো আছে, সবগুলো দিককে আমরা একত্রিত করতে হবে। যদি একত্রিত করতে পারি, তাহলে সবগুলো থেকে আমরা ঝুঁকিগুলো কিভাবে আমাদের উৎপন্ন হয়, কিভাবে তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো আমরা সহজে ধরতে পারি। আর তা না হলে বিভিন্ন জায়গায় যদি থাকে, তাহলে আমরা সেগুলো তৈরি করতে পারবো না বা ধরতে পারবো না, বা দেরি হবে বা ভুল হতে পারে। ব্যবসায়িক বৃদ্ধি এবং জটিলতার সাথে তাল মিলিয়ে চলা। ব্যবসা যদি বৃদ্ধি পায় এবং জটিলতা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের উন্নত প্রযুক্তি গ্রহণ করতে হবে এবং উন্নত পথ বা কৌশল অবলম্বন করতে হবে। তা নাহলে আমাদের এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, ঝুঁকি ব্যবস্থাপনা যে কৌশলটি, সেটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। প্রবিধান প্রতিপালন, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, সেটা সঠিকভাবে ফলো করতে হবে। তাহলে আমরা এটা সহজে এটা ওভারকাম করতে পারবো। প্রতিভা আকর্ষণ করা এবং ধরে রাখা, প্রতিভা আকর্ষণ করা ধরে রাখা বলতে এটা ভালো কর্মী মানে দক্ষ কর্মী আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের এটা তাদের আকর্ষণ করতে হবে। তো অনেক ব্যাংক আছে কর্মী খালি ছাঁটাই করে কর্মী আসতেছে, ভালো কর্মীদের প্রমোশন দেয় না, খারাপ কর্মী বলতে যে বাইরে কর্মীদের সাথে প্রমোশন দিয়ে নিয়ে আসে, ব্যাংকে আছে 8-10 বছর থেকে খাইয়েছে, তাদের যোগ্যতার মাপকাঠি একটাই, ডিপোজিট আনেন নাই, লোন দেন নাই, ক্রেডিট কার্ড দেন নাই। এটা হচ্ছে মানে তাদের যোগ্যতার মাপকাঠি, তাদের যোগ্যতা মাপার মাপকাঠি একটাই, লোন দেয় না, ক্রেডিট কার্ড। এটা আচ্ছা, একজন হকারের কথায় এই জিনিসগুলো আমি ব্যাংকিং সেক্টরে আমি দেখছি, আমি খুব মানে খারাপ লাগছে বিষয়গুলো, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে। পৃথিবীতে যদি এই জিনিসটাই হতো, তাহলে মানুষ সবচেয়ে বেশি হকারকে দাম দিত। হকার রেল স্টেশনের পাশে বসে একটা মাটির দলাকে আপনাকে বোকা বানিয়ে সোনা বলে বিক্রি করে দিচ্ছে, আপনি সেটা কিনে নিয়ে আসতেছেন। তাহলে হকারই সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সর্বোচ্চ জায়গায় থাকতো যদি এটাই হতো, কারণ সে আপনাকে বোকা বানিয়ে দিনে দুপুরে আপনার বোকা বানিয়ে নিচ্ছে। আপনি ব্যাংকে বসে থাকে, আপনি ডিপোজিট টার্গেট নিয়ে আসতেছেন না, নিয়ে আসতে ফিল আপ করতে পারেননি, আপনি ব্যাংকে কোনো এমপ্লয়ি না, আপনি ব্যাংকের কোনো সুযোগ সুবিধা বঞ্চিত, শুধু বেতন পাবেন, বোনাস পাবেন না। আরেকজন কি বলবো, মানে ব্যাংকারদের অপমান করবো না, আপনার পাশে সে যেতে পারবে না বিদ্যায় বুদ্ধিতে। আপনার ওরকম মামা খালু নাই, যে কোটিপতি আলা মামা খালু নাই, যে তার কাছ থেকে ডিপোজিট নিয়ে আসে আপনি গাড়ি হয়ে গেছেন, এরকমও নাই। যার ফলে আপনার কি হচ্ছে, আপনার হচ্ছে পাচ্ছেন না, মানে আপনার উপযুক্ত যে সেটা আপনি পাচ্ছেন না। আরেকজন আপনার হচ্ছে লোয়ার যে সে ঠিক পাচ্ছে। কারণ একটাই, যোগ্যতার মাপকাঠি এখানে শুধুমাত্র ডিপোজিট দিয়ে মাপা হয়, লোন দিয়ে মাপা হয়, সবকিছু। আপনি যে ব্যাংকে কাজ করতেছেন, এই কাজের কোনো মাপকাঠি সেখানে নাই। তাহলে এই যে প্রতিভা আকর্ষণ করা ধরে রাখা, এই যে এখানে বইয়ে যে লেখা আছে, প্রতিভা আকর্ষণ করা মানে কি, ভালো বা মেধাবীদের আকর্ষণ করা। তাহলে মেধাবীদের আকর্ষণ করবে এবং ধরে রাখতে হবে। যদি মেধাবীদের আকর্ষণ করতে না পারি, তাহলে এই ঝুঁকিটা তারা ধরতে পারবে না, যার কারণে এখানে আমরা
এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং আমাদের প্রতিষ্ঠান সেটা ধরে রাখতে হবে। তারা যে মেধাবীরা উপযুক্ত বেতন দেবে না, উপযুক্ত বোনাস দেবে না, তারা তো অন্য ব্যাংকে দম মারবেই, তাই না? এরকম হয় আর কি। বিশেষ করে এই যে যে বিষয়গুলো বললাম, এটা প্রাইভেট ব্যাংকগুলোতে বেশি হয়। ক্ষোভ দেখছি এগুলো হয়, প্রত্যেকটা ব্যাংকে এটা আছে। ব্যবস্থাপনা পরিবর্তন, ব্যবস্থাপনা অবশ্যই আমাদের ইআরএম প্রয়োগ করার জন্য ব্যাংকের পরিচালনা পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন, যা কর্মীদের এবং ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। ইআরএম ব্যবস্থাপনার ফলে সফল হয় তা নিশ্চিত করার জন্য পরবর্তী ব্যবস্থাপনা অপরিহার্য। এর মধ্যে ইআরএম এর সুবিধা সাথে যোগাযোগ, কর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং পরিবর্তনের প্রতি কোনো উদ্বেগ বা প্রতিরোধের কোনো সমস্যা। আচ্ছা, ব্যবস্থাপনা পরিবর্তন করা লাগতে পারে। যদি অদক্ষ হয় তাহলে আমাদের ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের ফলে আমাদের এটা করতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা আমাদের চ্যালেঞ্জিং হবে না। আর যদি ব্যবস্থাপনা যদি দক্ষ হয় তাহলে চ্যালেঞ্জ আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ পরিবর্তন করলে আমাদের সে নতুন ব্যবস্থাপনায় এসে সে সম্পর্কে বুঝে উঠতে তার কঠিন হয়ে যেতে পারে। সম্পদের সীমাবদ্ধতা, আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা মূল্যায়নের জন্য যে যথেষ্ট উপকরণ দরকার, সেই উপকরণ আমাদের নাও থাকতে পারে, সেই টুলস আমাদের যদি না থাকে তাহলে আমাদের এটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। এরকমভাবে এটা 11টা পয়েন্ট আছে, আমরা 5টা পয়েন্ট এখানে লিখবো এবং এটা বানে লিখতে পারবেন। আপনার ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখবো আমরা। আচ্ছা, তারপরে এখানে কিন্তু মনে হবে সবগুলো পয়েন্ট কিন্তু একই, আমি বারবার বলছি। একটি সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের উপাদান, কার্যাবলী, পদক্ষেপ গুলো কি কি, বা এই প্রশ্নটা কিন্তু এটা সহজভাবে সুন্দরভাবে দেওয়া আছে, সোজা। এটা কিন্তু আপনি ঘুরিয়ে পেঁচে দিতে পারে, যে আপনার ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সিস্টেমে, মানে আপনার ব্যাংকের জনাব রহিম একজন ক্রেডিট অফিসার, সে 5 লক্ষ টাকা লোন দিয়েছে। তো এই 5 লক্ষ টাকা লোন দিয়েছে, এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের পদক্ষেপগুলি আলোচনা করো, বা উপাদানগুলি আলোচনা করো, বা কার্যাবলী আলোচনা করো। বা মিস্টার রহিম একজন ব্যাংকার, XYZ ব্যাংকের একজন ব্যাংকার বা কর্মচারী, বা অমুক শাখার একজন কর্মচারী। সে ব্যাংকিং কার্যক্রম, প্রত্যহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা থেকে তার ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের বিভিন্ন পদক্ষেপগুলো আলোচনা করে। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। মানে মোট কথা আপনার এই কথা যদি থাকে, ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের উপাদান, কার্যাবলী এবং পদক্ষেপ, এই কথাগুলো যদি থাকে তাহলে এই প্রশ্নে অ্যান্সার মারবেন আপনি। সহজ কথা, ওই করিম, রহিম, জলিল, খলিক যেদিক দিয়ে ঘুরে আসুন না কেন, চিটাগাং হয়ে ঢাকায় আসুক না কেন, সিলেট হয়ে আসুক না কেন, রাজশাহী আসুক না কেন, যে দিক দিয়ে আসুক না কেন, আপনার এই ভাষাগুলো থাকলে আপনাকে এই অ্যান্সার দিতে হবে। তাহলে সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমের উপাদানগুলো কি কি? ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেম উপাদান হচ্ছে ঝুঁকি শনাক্তকরণ। প্রথমে ঝুঁকি শনাক্ত করতে হবে, ঝুঁকি মূল্যায়ন করতে হবে। যে কথাটা আমি প্রথমে সংজ্ঞাতে বলছি, কিন্তু এগুলা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, ঝুঁকি প্রশমন ও নিয়ন্ত্রণ, ঝুঁকি মনিটরিং, ঝুঁকি কমিউনিকেশন, ঝুঁকি সংস্কৃতি এবং শাসন, সম্মতি ও নিয়ন্ত্রক আনুগত্য, ঝুঁকি রিপোর্টিং এবং ডকুমেন্টেশন, ব্যবস্থা ধারাবাহিকতা এবং দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনা, দৃশ্যকল্প বিশ্লেষণ এবং স্ট্রেস টেস্টিং, ঝুঁকি ক্ষুধা এবং সহনশীলতা। তারপরে আছে ক্রমাগত উন্নতি, কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই এবং ম্যাট্রিক্স, প্রশিক্ষণ এবং শিক্ষা, ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জাম এবং প্রযুক্তি। অনেক ধরনের এখানে পয়েন্ট দেওয়া আছে। আপনি যে 6-7টি পয়েন্ট আপনার বেশি দরকার, সেটি আপনি মনে থাকবে যে সেটা লিখুন। তাহলে ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, ঝুঁকি শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ, ঝুঁকি প্রশমন এবং নিয়ন্ত্রণ, ঝুঁকি মনিটরিং। তাই এই জিনিসগুলো সবগুলো একই বোঝাচ্ছে। একটা যদি বলেন ঝুঁকি শনাক্তকরণ, মানে ঝুঁকি চিহ্নিত করতে হবে। ঝুঁকি মূল্যায়ন করা, ঝুঁকি মূল্যায়ন করতে হবে কোনটা বেশি গুরুত্ব, কোনটা বেশি কম গুরুত্ব, এটা মূল্যায়ন। ঝুঁকি শ্রেণীবদ্ধ বলতে 1, 2, 3, 4 এভাবে সাজাতে হবে। তারপরে ঝুঁকি প্রশমন করব। প্রশমন বলতে আমরা ঝুঁকিকে একবারে নিঃশেষ করে ফেলবো। তারপরে সেটাকে নিয়ন্ত্রণ করব, যে এই ঝুঁকি যেন তৈরি না হয়। তারপরে সেটা আমরা মনিটরিং করে দেখতে হবে, ঝুঁকিটা মনিটরিং করে দেখতে হবে যে সেই ঝুঁকিটা আবার উদ্ভব হচ্ছে কিনা, বা সেই কাজ আবার হচ্ছে কিনা। তারপর ঝুঁকি কমিউনিকেশন, ঝুঁকি আমাদের কার্যকর ঝুঁকি যোগাযোগ করতে হবে। ঝুঁকি সংস্কৃতি এবং শাসন, সম্মতি, এরকম ভাবে 6-7টা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করবো আর কি। এখানে অনেকগুলো দেওয়া আছে পয়েন্ট, এই প্রশ্নটা অনেক ভালো।
হোয়াট আর দ্য বেনিফিট এবং ইম্পর্টেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব গুরুত্ব মানে সুবিধা এবং গুরুত্ব আলোচনা করতে হবে। একটি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা বা গুরুত্ব কি কি? আপনার ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা কি কি থাকতে পারে? আর্থিক স্থিতিশীলতা, নিয়ন্ত্রক সম্মতি। আর্থিক স্থিতিশীলতা বলতে আপনার ব্যাংকে আর্থিক স্থিতিশীলতা থাকবে, আপনার ব্যাংকে কোনো অস্থিরতা থাকবে না, ডিপোজিট আনো বা ডিপোজিট এরকম অস্থিরতা থাকবে না, বা লোন দিতে হবে, এরকম যে বিভিন্ন অস্থিরতা থাকে এরকম অস্থিরতা থাকবে না। নিয়ন্ত্রক সম্মতি মানে আপনার যে নিয়ন্ত্রক সম্মতি আছে বাংলাদেশ ব্যাংকের রুলস এবং গাইডলাইন অনুযায়ী ঠিকমতো কাজ করতে পারবেন। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, যে শেয়ার হোল্ডার গুলো আপনার ব্যাংকের শেয়ার কিনছে তাদের স্বার্থ রক্ষা করতে পারবেন। উচ্চ খ্যাতি, আপনাদের খ্যাতি খুব ভালো মানের হতে পারে। তারপরে আছে খরচ কমানো, খরচ আপনাদের কমে যাবে। এর ফলে যে বিভিন্ন সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার ফলে আমাদের খরচ কমে যাবে, কারণ এর ফলে আমাদের কোনো অতিরিক্ত কোনো ফাইন বা চার্জ দিতে হয় না। এর ফলে খরচ আমাদের কমে যেতে পারে। মূলধনের পর্যাপ্ততা, মূলধন পর্যাপ্ত থাকতে পারে। ক্যাপিটাল এডুকেশন একটা অধ্যায় আছে এই নামে। তারপর হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ বলতে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং বলতে আপনার দীর্ঘদিনে সেই ইয়েটা করতে পারবেন, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারবেন। কৌশলগত সিদ্ধান্তটাই হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ। পোর্টফোলিও বৈচিত্র্যকরণ। পোর্টফোলিও বৈচিত্র্যকরণ বলতে বোঝায় যে আপনি একটা জায়গায় ইনভেস্ট না করে, যেমন আপনি যদি চালের যে যাদের মিল আছে, চালের মিলে আপনি খালি ইনভেস্ট করতেছেন, আপনার মানুষের টাকা চালের মিলে খালি ইনভেস্ট করতেছেন বিভিন্ন মালিকের কাছে, তাহলে চালের ব্যবসা যদি 10টা বেজে তাহলে আপনার ব্যাংকের বা ব্রাঞ্চে 12টা বেজে যাবে। তাহলে অতএব আমাদের এখানে দিতে হবে না, চালে দিতে হবে, পোল্ট্রি দিতে হবে, ফিডে দিতে হবে, আমাদের কোনো এসএমই লোনগুলো দিতে হবে, ছোট ছোট যে লোনগুলো সেগুলো দিতে হবে। এরকম এগুলা বিভিন্ন সেক্টরে দেওয়াকে বলা হয় পোর্টফোলিও বৈচিত্র্যকরণ। সংকট পরিস্থিতি, সংকট মুহূর্তে আমাদের পরিস্থিতি থাকবে, স্টক আস্থা আমাদের থাকবে অবশ্যই, ইতিবাচক আস্থা থাকবে। আচ্ছা, 5 নম্বর বলা যায় সংক্ষিপ্ত হবে ব্যাংকিং বই। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাংকিং বই, ট্রেডিং বই এবং অফ ব্যালেন্স শিট এক্সপোজারের সাথে জড়িত ঝুঁকিগুলো বর্ণনা করুন। এখান থেকে আমরা আলোচনা করব পরবর্তীতে। 11টা 2 বেজে গেছে, আমরা এখান থেকে পরে আলোচনা করবো আর কি। এই প্রশ্নটা দেখবেন, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বই দেওয়া আছে, আচ্ছা একটু দেখবেন। আর যেগুলা আপনাদের ইয়া হলো সেগুলো অবশ্যই সময় পেলে ইউটিউব থেকে দেখে নেবেন। তাহলে আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।